যেমনটি বলছিলাম, বর্তমান বাস্তবতা তুলে ধরছিলাম। এই বাস্তবতা বিবেচনায় ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা কতটুকু? আমার মনে হয় যে নির্বাচনের সাথে যে বিষয়টি সম্পর্কিত সেটি হচ্ছে সংস্কার, এবং ওই কারণেই নির্বাচন নিয়ে এতটা কথা হচ্ছে। এবং এটি সত্যি যে বড় রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনমুখী, যারা নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারেন অথবা ভালো অবস্থানে যেতে পারেন, তারা যে নির্বাচন চাইবেন এটা খুব স্বাভাবিক। মানুষ 16 বছর আপনার ভোট দিতে পারেনি আওয়ামী শাসন আমলে, এবং মানুষও ভোটের জন্য মুখিয়ে আছে। কিন্তু আমরা যদি গণ অভ্যুত্থানের দিকে তাকাই, আপনি একটু আগে জুলাই চার্টারের কথা বলছিলেন, সেটি কিন্তু শুধুমাত্র একটি নির্বাচনের ভেতর দিয়ে পালাবদলকে বোঝায়নি। সেটি বুঝিয়েছে যে আমাদের রাষ্ট্র সংস্কার হবে, সংবিধানের সংস্কার হবে, আমাদের যেখান থেকে ফ্যাসিবাদের উৎপত্তি হয় সেই জায়গাটির পরিষ্কার করা হবে, এবং সরকার যেন আমাদের জনগণকে সম্মান করে এবং জনগণের যেন নাগরিক অধিকার নিশ্চিত হয়। এই কথাগুলো যখন আমরা বলি, তখন দেখা যায় যে আমাদের মধ্যে যে ঐক্যটা তৈরি হয় ফ্যাসিবাদের বিদায়ের ভেতর দিয়ে, সেটির মধ্যে এক ধরনের বিভেদ তৈরি হয়। কেউ বলছে আর্লি নির্বাচন চায়, কেউ বলছে সংস্কার ছাড়া নির্বাচন চায় না, কেউ এমনও বলেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকদের বিচার হওয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না। এমনকি ইদানিং অনেকে বলছেন যে প্রফেসর ইউনূস সরকারকে প্রলম্বিত করলে বা তাকে একা চিন্তা করে আরও কিছুদিন থাকা যায় কিনা। এই সব কথারই তাদের পার্সপেক্টিভ থেকে হয়তো যুক্তি আছে, কিন্তু আমার মনে হয় দেশের একটা স্থিতির জন্য নির্বাচন জরুরি। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের মৌলিক সংস্কারের জায়গায় আমার মনে হয় খুব বেশি দ্বিমত করার অবস্থায় কোনো দল নাই। কিন্তু আমরা তো দেখছি বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত রয়েছে, বড় রকমের দ্বিমতও রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। মৌলিক সংস্কারের যে বিষয়গুলো আপনি বলছেন জনাব আশরাফ কায়সার, সেখানে আসলে ঐক্যমত্যের সম্ভাবনা কতটুকু? সেখানে ঐক্যমত্য করতে হলে সরকারকে আরেকটু জোরালোভাবে অবস্থান নিতে হবে। কেননা আপনি জানেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা, ভোট আনুপাতিকভাবে হবে কিনা, নারীদের প্রতিনিধিত্ব কি হবে, এই সব কিছুই কিন্তু আগামীতে যদি আপনি একটি জনগণের পক্ষের সরকার দেখতে চান এবং জনগণের কল্যাণের শাসন দেখতে চান, তার জন্য জরুরি উত্তর। আপনি নিজেই খেয়াল করেছেন যে ঐক্যমত্য কমিশনের কাছে যখন দলগুলো গেছে, তারা কিন্তু এক একটা অদ্ভুত জিনিস বলেছেন। কেউ তাদের স্বার্থ দেখেছেন, কেউ তাদের অ্যাডভেঞ্চারকে গুরুত্ব দিয়েছেন, কেউ তাদের আপনার নিজেদের ভেতরে সমঝোতাকে গুরুত্ব দিয়েছেন। তবে বিএনপির যেই জায়গাটি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, বিএনপি অন্তত ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি চাচ্ছে। আমার ধারণা আপনি যদি সংস্কারের ব্যাপারে 50 ভাগ সংস্কারের ব্যাপারে কিন্তু সব দলগুলো মোটামুটি একমত, সেটি ছোট হোক, মাঝারি হোক, বড় হোক। কিন্তু বাকি যে জরুরি সংস্কার, যেটি ছোটোখাটো না, যেটি মৌলিক, সেই জায়গাটিতে একটা ঐক্যমত্যে আসতেই হবে। এবং নির্বাচনটি কিন্তু বড় দল বা ছোট দল এভাবে চিন্তা না করে, নির্বাচনটি জুলাই অগাস্টের দিকে তাকিয়ে মানুষের গণতান্ত্রিক নাগরিক অধিকারের পক্ষের রাষ্ট্র হচ্ছে কিনা এই জায়গার দিকে তাকিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তার মানে হচ্ছে কথার কথা, বিএনপি যদি ডিসেম্বরে নির্বাচন চায়, যেই জায়গাগুলোকে নিয়ে ভিন্ন মত হচ্ছে সেই জায়গাগুলো তাদের মেনে নিতে হবে, অথবা মাঝামাঝি একটি অবস্থানে আসতে হবে। তা না হলে মনে হবে যে যেনতেন একটি নির্বাচন বিএনপি চাচ্ছে। আমার ধারণা বিএনপি রাজনৈতিক দল হিসেবে এখন যেনতেন নির্বাচন চাওয়ার অবস্থায় নেই। কেননা জুলাই অগাস্টে আমরা রাজনীতির প্রতিও এক ধরনের বীতশ্রদ্ধা দেখেছি, বিশেষ করে প্রচলিত রাজনীতির ক্ষেত্রে। কাজে রাজনীতির সংস্কার ছাড়া এবং তাদের রাষ্ট্র কাঠামোর সংস্কার ছাড়া এবং রাষ্ট্রের দায়িত্ব যদি তারা পান, তখন তারা কি ভূমিকায় যাবেন, এই প্রশ্নের উত্তর না দিতে পারলে তাদের নির্বাচনে যাওয়ার কিন্তু রাজনীতির সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো কতটা সচেতন? আমরা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি, যেটি আনপ্রেডিক্টেবল ছিল না, বাট যেটি মনে হচ্ছে যে রাষ্ট্রের সংস্কার, সংবিধানের সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এগুলো নিয়ে কথা বলতে সবাই কমফোর্টেবল। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন ভিন্নমত আছে, কিন্তু কখনো কখনো তারা এক হয়ে যান। কিন্তু যখনই বলা হচ্ছে 7 মাসে বা 8 মাসে আপনার রাজনীতি সংস্কার কি হয়েছে, এই প্রশ্নে কবি কিন্তু নীরব। কেননা আমরা বড় দলগুলোকে দেখছি তারা নিজেদের ভেতরে সংস্কার নিয়ে কোনো কথা বলছেন না। আমরা ওই রাজনীতিকে অপছন্দ করি যেটি গণতান্ত্রিক না, আমরা ওই দলগুলোকে অপছন্দ করি যেটি গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হয় না। অথবা আপনি যে তৃণমূল থেকে প্রতিনিধি নির্বাচন করবেন আগামী নির্বাচনের জন্য, সেটির প্রক্রিয়া কি হবে? আপনি কি সেই অদ্ভুত লোকগুলোকে আবার বেছে নেবেন, নাকি নতুন তরুণদের, নারীদের, যাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই, সেই সব লোককে বেছে নেবেন? এই যে রাজনীতি, এবং আপনি বড় অর্থে আপনার রাজনীতিটি কি? ধরুন উদাহরণ বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করেন, কিন্তু সেটির ভেঙে তরুণদের জন্য কি, আমাদের নাগরিকদের জন্য কি, প্রতিবেশী দেশের সাথে সাথে সম্পর্ক কি, আমাদের নদী ব্যবস্থাপনা নিয়ে তাদের প্ল্যান কি, বাংলাদেশে 1-1.5 কোটি বেকার, এই বেকারত্বের অবসান ঘটানোর জন্য তাদের প্ল্যান কি, বিদেশি বিনিয়োগ কি করে আসবে। কাজেই তাদের উত্তর দিতে হবে রাজনীতির প্রশ্নে এবং তাদের উত্তর দিতে হবে রাষ্ট্র পরিচালনার প্রশ্নে। আমরা মনে হয় নাগরিকরা এখন আর অন্ধকারে কাউকে ভোট দেওয়ার অবস্থায় নেই। কাজে এই উত্তরগুলো তারা যত আগ বাড়িয়ে দিবেন তারা তত ভালো দল বলে প্রমাণিত হবে। জনাব আশরাফ কায়সার, নাগরিকরা না হয় সচেতন হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কি এখনো আটকে আছে রাজনীতি মানে ক্ষমতার ভাগাভাগি প্রশ্নে? তারা মুখে অনেক ভালো ভালো কথা মাঝে মধ্যে বলেন, কিন্তু বাস্তবে আমরা তাদের অবস্থা দেখি না। মাঠে যদি আপনি তাকান, মারামারি, অন্তর্কোন্দল, দখলদারিত্ব, চাঁদাবাজি, এই শব্দগুলোই এখনকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। কখনো কখনো দুঃখ হয় এই জন্য যে তারা কি সবাই জুলাই ভুলে গেছেন, তারা কি অগাস্ট ভুলে গেছেন, তারা কি ভুলে গেছেন যে তাদের মতাদর্শের একটি রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়েছে। মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব সবাই পালিয়ে গেছেন। এই বাস্তবতায় কি তারা এই ভাষায় কথা বলতে পারেন? তারা কি এই রাজনীতি করতে পারেন? আরও একটা জিনিস হচ্ছে যে আমাদের সমাজে আপনার চারপাশে কিছু স্তাবক জড়ো হবে এবং তারা আপনার স্তুতি করবে, তারা আপনাকে এমন লোভ প্রলোভন দেখাবে যেটি আপনি হয়তো বশ্যতা স্বীকার করবেন। এই ইকোসিস্টেমটা এখনও রাজনীতির চারপাশে, রাজনৈতিক দলের চারপাশে, ক্ষমতা কেন্দ্রের চারপাশে ঘোরাঘুরি করছে। আপনি একটা বিস্ময়ের ঘটনা দেখেন, পৃথিবীতে কোথাও নেই রাজনীতির নেতারা তাদের কোনো প্রফেশন নেই, তারা রাজনীতির উপরে বেঁচে থাকেন। এটা কি ধরনের অদ্ভুত! কোনো প্রফেশনাল ক্যাটাগরিতে আপনি কিন্তু রাজনীতি পাবেন না। বিগত সময় আমরা যেমনটি দেখেছি যে রাজনীতি আসলে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে এবং বলা হয়েছে সবচেয়ে লাভজনক ব্যবসা। ধরুন একজন আজকে 1 কোটি টাকা বিনিয়োগ করলো নমিনেশন পেতে, বা 5 কোটি টাকা বা 10 কোটি টাকা, তিনি 1000 কোটি টাকা হয়ে যায় তার 5 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে। এই যে জাদু, এই যে আলাউদ্দিনের চেরাগ, এটি আপনাকে ভেঙে ফেলতে হবে এবং রাজনীতিকে আপনার নন আকর্ষণীয় করে ফেলতে হবে। এবং বলা হয় যে তরুণরা আশা দেখিয়েছিল, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে, তারা আসলে আদতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ চলতে পারছে কি? আমার মনে হয় পারছে না। কেননা আমাদের যে দুষ্ট চক্র, লোভ লালসা, প্রচলিত রাজনীতির যে মোকাবেলা করার যে পন্থা, দেখুন তারা গণ অভ্যুত্থানটি করতে পেরেছিল, তারা শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছিল, তারা ওইরকম একটি অপশাসনকে আমাদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছিল। তাহলে তাদের আত্মবিশ্বাসের তো অভাব হওয়ার কথা না। তাদের নতুন রাজনীতির জন্য বাংলাদেশ মুখিয়েছিল এবং তারা মাঝে মাঝে দারুণ সব কথা বলেছেন, তারা বিতর্ক উস্কে দিয়েছেন, তারা আমাদের মৌলিক অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন, তারা দলগুলোকে বাধ্য করেছিলেন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের বক্তব্য কী সেটি জানার জন্য। কিন্তু যখন আপনি রাজনৈতিক দল করলেন, তখন আপনি যখন নির্বাচনী এলাকায় যান, তখন যদি দেখি যে আওয়ামী লীগ বিএনপির মতো আপনিও শোডাউন করছেন, গাড়ি বহর নিয়ে কালো তালিকাভুক্ত লোকজন আপনাকে অর্থায়ন করছে, আপনার রাজনৈতিক দলের অফিস দেখলে লোকজনের সন্দেহ হয় এই অর্থ কোত্থেকে আসছে, অথবা আপনি বড় কোনো কুখ্যাত শিল্প গ্রুপ থেকে টাকা নিয়েছেন কিনা এই ব্যাপারে আপনি কোনো বক্তব্য দেন না। আরও একটা জিনিস হচ্ছে যে রাজনৈতিক দল চালাতে হলে তো খরচাপাতি লাগবে। আপনাকে যারা ডোনেশন দিচ্ছে, দান করছে, তাদের কথা আপনি প্রকাশ্যে বলে দেন। আমি তো জাতীয় নাগরিক পার্টিকে চেয়েছিলাম বিএনপি আওয়ামী লীগের মতো না ব্যবহার করে স্বচ্ছতা জবাবদিহিতা আনবে। তারা যে তরুণ, তাদের যে সিম্পল লাইফ ছিল, তাদের যে জীবনে সবচেয়ে বড় সম্পদের নাম ছিল সাহস এবং জীবনটি, এটি থেকে তাদের সরে যেতে হলে কেন? তাদের রাজনীতির যে চর্চা আমরা গ্রামগঞ্জে দেখছি এবং আমরা শহরের প্রত্যন্ত এলাকায় দেখছি, এই চর্চা থেকে তো আমরা নতুন রাজনীতির গন্ধ পাচ্ছি না। ফলে তাদের হাতে রাজনৈতিক বন্দোবস্তকে কিন্তু অনেক মানুষ ভয় পাচ্ছেন এবং তাদের কাউকে কিন্তু আমরা তুলনীয় হতে দেখছি এবং সামাজিক অপরাধীদের সাথে, এবং তাদের ব্যাপারে কিন্তু অনেক অভিযোগ তৈরি হয়েছে যার তেমন কোনো জবাব কিন্তু আমরা পাইনি। ফলে যেটি হলো, ধরেন বিএনপি বা জামাতের মতো প্রতিষ্ঠিত দল, তাদের ব্যাপারে অনেক ধরনের আমাদের অবজারভেশন আছে। তাদের রাজনীতির চরিত্র বদলানোর তেমন কোনো দিক নির্দেশনা আমরা দেখছি না। কখনো কখনো তাদের প্রধান নেতাদের দারুণ সব ব্যবহার দেখছি, কিন্তু একটি দল তো শুধু প্রধান নেতার 2টি 4টি 7টি গুরুত্বপূর্ণ বক্তব্য থেকে হবে না, তার সংগঠন কিভাবে ব্যবহার করছে, তৃণমূল পর্যায়ে পর্যন্ত তাদের রাজনৈতিক দল রাজনীতি করছে কিনা, তাদের নেতৃত্বের আচরণ কেমন, তারা কি রাজনীতি বোঝেন নাকি তারা বাংলাদেশকে আরেকবার জিম্মি করতে চাচ্ছেন, এই কথা কিন্তু বাজারে আলোচিত হচ্ছে। এবং নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি, যারা
একটা ডিফারেন্ট ফ্লেভার নিয়ে নতুন রাজনীতি উপহার দিতে পারতো, তারাও মনে হচ্ছে ট্র্যাডিশনাল পথে হাঁটছেন এবং তারা কেন যেন মেনে নিয়েছেন, আপোষ করেছেন যে এভাবেই রাজনৈতিক দল করতে হয়, এভাবেই নির্বাচন করতে হয় এবং এই লাঠিসোঁটা নিয়ে, গাড়ি বহন নিয়ে, আপনার অপ্রদর্শিত অর্থ নিয়ে পার্লামেন্টে চলে যেতে হবে। তাহলে আমাদের দুঃখটা হচ্ছে যেই শুদ্ধিকরণের কথা আমরা বললাম রাজনীতির কোনো অংশই কিন্তু সেই ক্ষেত্রে এগুলো না। এখন দেখুন, জনগণ যখন রাস্তায় নামে তখন আপনাকে পালিয়ে যেতে হয়। এখন আপনি কি আশা করেন প্রতিটা বিষয়ে জনগণ রাস্তায় নামবে? সে তো একবার বলে দিয়েছে সে কেমন দেশ চায়, সে কেমন রাজনীতি চায়, সে কেমন সরকার চায়, কেমন নেতৃত্ব চায়। এই কথা বারবার তাকে বলতে হবে না। ঢাকার দেয়ালে এখনও পরিষ্কার লেখা আছে তারা কেমন দেশ চায়। কাজে রাজনীতিবিদদের, তারা যদি দূরদর্শী হন, তারা যদি সত্যিই চান তাদের হাতে দেশ নিরাপদ থাকুক এবং তারাই দেশ শাসন করুন, তারাই পার্লামেন্টে থাকুন, তাহলে তাদেরকে দারুণ করে ভাবতে হবে এবং চাতুর্যপূর্ণ আচরণ করে একটা যেন তেন নির্বাচন করে ক্ষমতায় চলে যাওয়ার আইডিয়া থেকে বেরোতে হবে। পুরনো রাজনীতি ধারার চর্চাই যদি সব দল করে, তাহলে অংশীজনদের মাঝে এই মতানৈক্য কেন? এই কারণে যে আমরা অংশীজনদের অনেকেই তো আসলে দেখুন, প্রথমত তারা ধরে নিলাম তারা পুরনো রাজনীতির লোক, তারা ওইটাতেই কমফোর্টেবল এবং কমফোর্ট জোন থেকে তারা বেরোতে চাচ্ছে না, তারা ভয় পাচ্ছে। তারা মনে করছে যে রাজনীতির যদি সংস্কার করা হয় তাহলে তাদের অবস্থান ঠিক থাকবে না, তাদের নেতৃত্ব ঠিক থাকবে না, তাদের রাজনীতি থেকে হয়তো অনেক কিছু কালো বেরিয়ে আসবে। তাহলে কি অনেকটাই স্বার্থের দ্বন্দ্ব চলছে? সিম্পলি স্বার্থের দ্বন্দ্ব। প্রথমত তারা এক কাট্টা হয়েছে যে আমরা সবাই পুরনো রাজনীতি করব। দ্বিতীয়ত তারা এক কাট্টা হয়েছে যে আমার দলের ব্যাপারে যেন আমি আমার ফোর্টটাকে অটুট রাখতে পারি। তৃতীয়ত তারা ইন্ডিভিজুয়ালি দেখছে যে আমার স্বার্থ কোথায় কোথায় রক্ষিত হবে, আমি সেই জায়গার রাজনীতিটি করব, সেই কথার রাজনীতি করব। আমার স্বার্থের বাইরে গেলে আমি এমন হুঙ্কার দিব, বদ আচরণ করব যেন আপনি ভয় পান। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ঢাকার দেয়ালগুলো এখনো জীবন্ত সাক্ষী হয়ে আছে। আসলে কি লক্ষ্য বা কি স্বপ্ন নিয়ে আসলে আমরা গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখেছিলাম, সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানের এই 8 মাস সময় পেরিয়ে আমরা সেই দ্বন্দ্ব, আধিপত্যবাদের রাজনীতি কিংবা চাঁদাবাজি এগুলোর আসলে কতটা অবসান হতে দেখছি? একদমই হতে দেখিনি। দেখুন, আপনার জন্য কাজটি খুব সহজ ছিল। পৃথিবীর কোন শহরে, কোন দেশে দেয়ালগুলো বলে দিয়েছে আপনার সংবিধান কেমন হবে, নারীর প্রতি আচরণ কেমন হবে, সংখ্যালঘুদের প্রতি আচরণ কেমন হবে, নেতৃত্ব কি বহুত্ববাদে বিশ্বাস করবে না একত্ববাদে বিশ্বাস করবে, যৌথ নেতৃত্ব হবে না একক নেতৃত্ব হবে, সবগুলোর উত্তর কিন্তু দেয়ালে এখনও আছে। পৃথিবীর খুব শহরে, কম দেশে জনগণ তার কথা প্রকাশ, তার আশা আকাঙ্ক্ষা দেয়ালে লিখে বাড়িতে গেছে। এই শহরে তাই আছে। কাজেই রাজনীতিবিদদের খুব জরুরি ভিত্তিতে প্রতিদিন আরেকবার ঢাকা শহর ঘুরে দেখা উচিত। দেখুন, তারা একটা কথা বারবার বলেন, যে সেদিন আমাকেও শুনতে হয়েছে যে ভোটে নাকি আমরা যারা এসব কথা বলি তারা ভোটে খারাপ করব। বলেছেন যে ভোট আমরাই পাই যারা আপনাদের চোখে খারাপ, অথবা আমাদের রাজনীতি পরিষ্কার না। সমস্যাটি হচ্ছে যে ভোটে তো আপনি সীমাবদ্ধ করে দিচ্ছেন। 3 জন 5 জন প্রার্থী, 3 জনই যদি কালো তালিকাভুক্ত হয়, 3 জনের আচরণই যদি খারাপ হয়, 5 জনই যদি অবৈধ সম্পদের মালিক হয়ে থাকেন, আপনি যাবেন কোথায়? এই জন্য আমরা বারবার বলছি যে নির্বাচন ব্যবস্থাপনার সংস্কার হওয়া দরকার। ওই প্রার্থীদেরকে নির্বাচিত করার বা মনোনীত করার সময় দল যেন 14 বার চিন্তা করে যে এই লোকটাকে আমি বাজারে নিচ্ছি, উনি আমার দলের পতাকা বহন করবে, নেতৃত্বের নাম বলবে, ভোট চাইবে। আপনার হাত পা বেঁধে আপনাকে 5টি প্রতীক দিয়ে 5 জন ক্যান্ডিডেটের ছবি দিয়ে আপনাকে বলা হলো কাকে চান। আপনি তো তাদের চান না। আপনি তো চেয়েছিলেন যে আপনার কনস্টিটিউয়েন্সিতে নতুন একটা ফ্রেশ নেতৃত্ব আসবে, আপনি তাকে ভোট দিবেন এবং উনি আইন প্রণেতা হবেন। আপনি চাননি উনি সরকারি বরাদ্দ নিয়ে এলাকায় সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি করলো, কিছু চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করলো, কিছু অপরাধীকে জেল থেকে বের করে দিল। এই তো রাজনীতি। কাজে আমরা তো বলছি আইন প্রণেতার চেহারাটি বদলাতে হবে। গত পার্লামেন্টে আইন প্রণেতাদের আমরা দেখতে পাইনি। তারা ব্যবসায়ী ছিলেন, তারা জুট ব্যবসায়ী ছিলেন, তারা বিভিন্ন জমি দখল করেছেন, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সবাই মৎস্যজীবী হয়েছিলেন। এগুলো বাংলাদেশের কলঙ্কিত ইতিহাস। এর কোনো রকমের পুনরাবৃত্তি হলেই আমাদের গণ অভ্যুত্থান পরাজিত হবে এবং গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের সাথে বেইমানি করা হবে। বিগত স্বৈরাচার সরকার আমরা যেমনটি দেখেছি যে প্রশাসনকে কিংবা পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। এখনো শোনা যায় যে প্রশাসনের নিয়ন্ত্রণ বিশেষ ব্যক্তিবর্গের হাতে। তাহলে পরিবর্তনটা আসলে কি হলো? আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ব্যক্তিকেন্দ্রিক শাসন থেকে বেরোতেই পারলাম না। ধরেন
আমাদের একটা ব্যক্তি পূজার অত্যন্ত প্রাচীনপন্থী ধারা আছে। আমরা ব্যক্তিকে স্তুতি করি, তিনি যতটা না সেটি বলি, তার থেকে কিছু জিনিসপত্র আদায় করি এবং তাকে নিয়ে প্রচারণা করি এবং ব্যক্তিটাকেই ধরে নেই আমাদের চূড়া। আমাদের দেশে আপনি একটা অন্তর্বর্তী সরকারের সময়ও আমরা ওই প্রবণতা দেখতে পাচ্ছি। একটা যেই সরকারের সময় আমরা এটি চাইনি, কাজেই ব্যক্তিদেরকে সতর্ক হয়ে যেতে হবে। আপনি যখনই অসতর্ক হবেন, মনে রাখবেন আপনার ডেজ আর নাম্বারড। তখন থেকে কিন্তু আপনার জন্য কী পরিণতি অপেক্ষা করছে আপনি জানেন না। আপনি প্রশাসন এবং পুলিশের দিকে যদি তাকান, তাদের যত বছর ধরে তাদের অস্তিত্ব, তারা কোনো না কোনো পক্ষপাতমূলক আচরণ করে অভ্যস্ত। তার কোনো পরিষ্কার দৃষ্টি নাই, তার ফেয়ার ট্রেড অপারেট করার ক্যাপাসিটি তার নাই। কাজেই তারা কোনো না কোনো পায়ে পদদলিত বা পায়ের কাছে পড়তে চায়। প্রশাসনও তাই চায়, পুলিশও তাই চায়। পুলিশ তার পেশাদারিত্ব হারিয়ে ফেলেছে, ফলে উনি গত প্রভুর জায়গায় নতুন প্রভু খুঁজছেন। সবগুলো থানায়, সবগুলো জেলায়, সবগুলো কনস্টিটিউয়েন্সিতে কার অধীনে উনি কাজ করবেন, কার মাধ্যমে উনি চাঁদাবাজি করবেন এবং মানুষকে অত্যাচার করবেন এবং গুম করবেন, বিনা বিচারে হত্যা করবেন, এটি তারা জানতে চাচ্ছেন। প্রশাসন বাংলাদেশে জনগণের বিপক্ষের শক্তি হিসাবে দীর্ঘদিন লালিত পালিত হয়েছেন, এখনও হচ্ছেন। কাজেই প্রশাসন আপনাকে ভয় দেখায় যে জনগণের পক্ষে কোনো কাজ করতে গেলে এই ধরনের সমস্যা হতে পারে। অতীতে কারা এই কাজ করে বিপদে পড়েছিল আপনাকে উদাহরণ দেবে।